আমাকে গুলি করে মেরে দাও, এই গণভবনেই কবর দিয়ে দাও। 2024 সালের 5ই অগাস্ট সামরিক কর্তাদের দেশ ছাড়ার পরামর্শে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবু প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছাড়তে চাননি বঙ্গবন্ধু মুজিব কন্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এই তথ্যই জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় সংগঠিত অপরাধের মামলায় গত রবিবার আন্তর্জাতিক ন্যায় আদালতে শুনানি ছিল। আর সেখানে 2024-এ 4 এবং 5 অগাস্টের ঘটনার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। 4 আগস্ট রাতে গণভবনে আয়োজিত বৈঠকও খুব উত্তেজক এবং ভয়ঙ্কর ছিল। আর সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাজুল ইসলাম আরো বলেন, 4 আগস্ট রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। তাতে চরম ক্ষুব্ধ হন শেখ হাসিনা। তিনি বলেন, যা হওয়ার হবে, তিনি কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না। সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোরভাবে বিক্ষোভ দমন করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আরো জানিয়েছেন, বা তিনি সেই সময় বলেছিলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ থেমে যাবে। হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরামর্শও দেন তিনি। তবে কপ্টার থেকে গুলি চালানোর কথা শুনে রেগে যান বিমান বাহিনীর প্রধান। শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন, তারিক আহমেদ সিদ্দিকী আপনাকে ডুবিয়েছে, আবারও ডোবাবে। 5ই আগস্ট সকালেও গণভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তাতে পুলিশের পক্ষে আর বেশিক্ষণ কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। অস্ত্র, গোলা বারুদও ফুরিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে সেনাবাহিনী। এরপরই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে আসার পরামর্শ দেন সামরিক কর্মকর্তারা। শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, এর চেয়ে ভালো তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, এই গণভবনেই আমাকে কবর দিয়ে দাও। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে সামরিক কর্তারা বৈঠক করেন। সামরিক পরিস্থিতি ব্যাখ্যা করে হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন তারা। সামরিক কর্তারা জানান, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির জেরে অবরুদ্ধ হয়ে যাবে গণভবন চত্বর। শেখ হাসিনার বোন শেখ রেহেনাও দিদিকে বোঝানোর চেষ্টা করেন। শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন তিনি। তবু পদত্যাগে রাজি ছিলেন না শেখ হাসিনা। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও কথা বলেন সামরিক কর্মকর্তারা। জয়কে জানানো হয়, প্রাণে বাঁচতে হলে তার মাকে পদত্যাগ করতেই হবে। ছেলের কথায় অবশেষে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। আর তারপর গোটা বিশ্ব দেখেছে কিভাবে একটি কপ্টারে করে কড়া প্রহরায় ভারতে আসেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। হাসিনা দেশত্যাগের কিছুক্ষণের মধ্যেই গণভবনে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। ভাঙচুর, লুট চালানো হয় গণভবন জুড়ে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে চেয়ার, টেবিল, পোশাক, খাদ্য সামগ্রী, এমনকি পালিত হাঁস, মুরগি, ছাগলও লুট করে নিয়ে যায় সেখানকার দুষ্কৃতীরা। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে এমন নির্লজ্জভাবে লুটপাটও করতে দেখা যায়, তা দেখেছে বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়। বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যিনি বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিলেন, সেই বঙ্গবন্ধুর মূর্তিতেও ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা।
সংস্কৃতিকে বিসর্জন দিয়ে যেন ভয়ঙ্কর দুষ্কৃতির তাণ্ডব বা দুষ্কৃতির রূপ ধারণ করেছিল বাংলাদেশ। নিন্দায় মুখর হয়েছিল গোটা বিশ্ব। আর তারপর ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পরও বঙ্গবন্ধু স্মৃতি মোছার চেষ্টা অব্যাহত রয়েছে। বেড়েছে মৌলবাদ, জাতি, ধর্ম বিভেদ। আবার কি পুরনো অবস্থায় ফিরবে বাংলাদেশ? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।